নমস্কার, ডাব্লিউপি নলেজ অ্যান্ড স্টাডি চ্যানেলে সকলকে স্বাগত। আমরা মাধ্যমিকের গল্প কবিতা সম্পর্কে আলোচনা করছিলাম, যেখানে বাংলা বিষয়ের একেবারে প্রথম যে গল্প ছিল জ্ঞানচক্ষু আমাদের কমপ্লিট হয়ে গেছিল। আজকে আমরা তার পরবর্তী যে কবিতা অসুখী একজন কবিতা নিয়ে আমরা আলোচনা করব এবং পরবর্তী অংশে আমরা এই অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর এমসিকিউ টাইপ প্রশ্ন সমস্ত নিয়ে আমরা একটা ধারাবাহিক আলোচনা করব। আমি তোমাদের বলবো যে যখন আমি কোনো গল্প বা কবিতা পড়াবো তার পরবর্তী অংশে যে ভিডিওগুলো দেব, সেখানে যে প্রশ্নগুলো দেব সেই প্রশ্নগুলো তোমরা প্রথম অংশের ভিডিও যে কবিতা বা গল্পের ব্যাখ্যা থেকে তোমরা নিজেরা করার চেষ্টা করবে। এরপর যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা সেটা জানাবে, আমি তোমাদের সেই সম্পর্কেও উত্তরগুলো সমাধান করে দেব। তাহলে আজকে আমরা অসুখী একজন কবিতা সম্পর্কে জানি। আমি তোমাদের বলেছিলাম যে কোনো কবিতা বা গল্প বা যাই পড়ো না কেন, কবিতা হলে কবির সম্পর্কে, গল্প হলে গল্পকারের সম্পর্কে, গদ্য হলে গদ্যকারের সম্পর্কে জেনে রাখা ভালো। অসুখী একজন কবিতা কবি পাবলো নেরুদা। পাবলো নেরুদা তোমরা নাম শুনেই বুঝতে পারছ ইনি ভারতবর্ষীয় লেখক নন, ইনি একজন বিদেশীয় লেখক। পাবলো নেরুদা জন্মেছিলেন 1904 সালে এবং মারা গেছিলেন 1973 সালে। ইনি ছিলেন প্রখ্যাত কবি, কূটনীতিবিদ, রাজনীতিবিদ। পাবলো নেরুদা চিলি সীমান্ত শহর পারলেটে জন্মগ্রহণ করে। এই চিলি কিন্তু দক্ষিণ আমেরিকার একটা শহর। তার প্রকৃত নাম নেকটালি রিকার্ডো রিয়েন্স বাসুয়ালতো। পাবলো নেরুদা এই নামটি কোথা থেকে এসেছে? এই নাম এসেছে চেক লেখক জা নেরুদা, আর পাবলো নামটা এসেছে পাবলো পিকাসো থেকে। মানুষের প্রতি ভালোবাসা নিয়ে তিনি যেমন কবিতা লিখেছেন তেমনই লিখেছেন ঐতিহাসিক মহাকাব্য, প্রকাশ্য রাজনৈতিক ইস্তাহার। এবার আমরা জানব ওনার বিভিন্ন গ্রন্থ সম্পর্কে। তার রচিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে 20টা প্রেমের কবিতা এবং একটি হতাশার গান, এ পৃথিবীর আবাসভূমি, প্রাণের স্পেন, বিশ্বসঙ্গীত, চিলির পাথর, হোয়াকিন মুরিয়েতার গরিমা ও মৃত্যু, ক্যাপ্টেনের কবিতা, শীতের বাগিচা ইত্যাদি। আমরা জেনে গেলাম যে পাবলো নেরুদার সম্পর্কে। তোমাদের কবিতায় যাওয়ার আগে দেখো একটা বলে রাখি, আজকে যে আমরা কবিতা পড়ব, এই কবিতা কিন্তু এই কবিতাটা যেহেতু বিদেশি কবির লেখা, তাই এই কবিতা যে ইংরেজি কবিতা থেকে নেওয়া হয়েছিল সেই ইংরেজি কবিতার নাম হচ্ছে দ্য আনহ্যাপি ওয়ান। এই কবিতার তর্জমা করেছিলেন, তোমাদের একেবারে কবিতার শেষে রয়েছে দেখো, এই তর্জমা বা অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্য একেবারে অন্য ধারার একজন সাহিত্যিক ছিলেন। নবারুণ ভট্টাচার্যের যে কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে বিদেশি ফুলে রক্তের ছিটে। আর অসুখী একজন কবিতা যেখান থেকে নবারুণ ভট্টাচার্য
অনুবাদ করেছিলেন সেই ইংরেজি কবিতার নাম হলো দ্য আনহ্যাপি ওয়ান। তাহলে বুঝতে পারছো, দ্য বিদেশি ফুলে রক্তের ছিটে থেকে নবারুণ ভট্টাচার্যের কবিতা অসুখী একজন নেওয়া হয়েছে। মানে আসল কবি হচ্ছেন পাবলো নেরুদা। সেই কবিতার তর্জমা বা অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলের রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে অসুখী একজন কবিতা নেওয়া হয়েছে। এবার আমরা মূল কবিতায় আসি। তোমাদের বলে রাখি যে এই কবিতা একটা বিশেষ পটভূমি ওপর লেখা হয়েছিল, বা একটা বিশেষ সময়ের ওপর লেখা হয়েছিল, যখন একটা যুদ্ধোত্তর পরিস্থিতি ছিল এবং একটা বৈপ্লবিক পরিস্থিতির ওপর এই কবিতা লেখা হয়েছিল। তো সেখান থেকেই আমরা বুঝতে পারছি কবিতার নামকরণ দেখে যে কবিতার নামকরণের মধ্যে দিয়ে একটা অন্যরকম জিনিস আমরা বুঝতে পারছি, যেখানে কোনো একজনের কথা বলা হচ্ছে যে অসুখী। আমরা কবিতা পড়তে পড়তে আমরা বুঝতে পারবো যে সেই বিশেষ যে জিনিস যার দ্বারা যে মানুষের কথা বলা হয়েছে সে কেন অসুখী। অসুখী একজন পাবলো নেরুদা। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। দেখো, কবিতায় কিন্তু একটা মানুষ সে আমাদের সামনে তুলে ধরছে একটা বিশেষ কথা। সেই কথাটা হলো যে প্রথমে বলছে আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূরে। বুঝতেই পারছো যে কোনো একটা মানুষকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে অনেক দূরে চলে যাচ্ছে। সে জানতো না আমি কখনো ফিরে আসবো না। যে মানুষটাকে সে দাঁড় করিয়ে রেখে বা অপেক্ষায় রেখে যাচ্ছে, সেই মানুষটা কিন্তু জানে না যে মানুষটা তাকে ছেড়ে যাচ্ছে সেই মানুষটা আর কোনোদিনও ফিরে আসবে না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এই যে পুরো জিনিসটার মধ্যে দিয়ে বোঝাচ্ছে যে সময় কিন্তু থেমে থাকে না। সময়ের একটা নির্দিষ্ট ধারায় সমস্ত কিছু অতিক্রান্ত হয়ে যাচ্ছে। একটা সপ্তাহ বছর সব কেটে যাচ্ছে, এবং যে রাস্তা দিয়ে সে হেঁটে গেছিল, যেখানে তার পায়ের দাগ ছিল, সেই রাস্তায় তার পায়ের দাগও মিশে যাচ্ছে। বৃষ্টিতে সেই দাগও ধুয়ে যাচ্ছে। এখানে কবি বলতে চেয়েছেন, একটা মানুষ যখন বিপ্লবের অংশগ্রহণ করে, সে যখন বৈপ্লবিক কোনো কাজে সে যখন বেরোয়, তখন সে একটা অনিশ্চিত স্বপ্নের দিকে যায়। সে মানুষ জানে যে সে মানুষ ফিরে আসবে কি ফিরে আসবে না, কিন্তু তার প্রিয়জন কিন্তু তার জন্য অপেক্ষা করে থাকে। কারণ প্রিয়জনরা সবসময় চায় যে সেই মানুষটা ফিরে আসবে, কিন্তু সেখানে সময় কেটে যাচ্ছে, বছর কেটে যাচ্ছে,
এবং প্রিয়জন সে মানুষ সেই চলে যাওয়া মানুষের অপেক্ষায় থাকে, কারণ আশার কোনোদিনও মৃত্যু হয় না, স্বপ্নের কোনোদিনও মৃত্যু হয় না। সে আশা করছে যে মানুষটা ফিরে আসবে, আর যে মানুষটা যাচ্ছে সে মানুষটা জানে যে সে কখনো ফিরে আসবে না। পরের লাইনে আমরা আসি। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। বুঝতেই পারছ, সময় থেমে থাকে না। মানুষটা অপেক্ষা করে রয়েছে, এক একটা দিন, এক একটা সপ্তাহ, এক একটা বছর কিন্তু তার কাছে ভীষণ ভারী মনে হয়। যে প্রিয়জন মানুষকে ফিরে আসার অপেক্ষায় সে দিন গুনছে, আর এক একটা সময় কিন্তু তার কাছে পাথরের মতো ভারী মনে হচ্ছে, কিন্তু সময় কিন্তু নির্দিষ্ট ধারায় বয়ে যাচ্ছে। তারপর যুদ্ধ এলো। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো। সেই মেয়েটির মৃত্যু হলো না। এরপর কি বলল? এরপর কিন্তু কালের অমোঘ নিয়মে যুদ্ধ এলো। জানো যে যুদ্ধ কোনোদিনও আনন্দ নিয়ে আসে না। যুদ্ধ ধ্বংস নিয়ে আসে, যুদ্ধ ভয়াবহতা নিয়ে আসে। যখন যুদ্ধ আসে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, মানে এই রক্তের আগ্নেয় পাহাড় বলতে কি বুঝিয়েছে এখানে? আগ্নেয় পাহাড়ে যেমন আগ্নেয় লাভা বয়ে যায়, ঠিক তেমনি যুদ্ধের ফলে সেই যে ভয়াবহ রক্তের স্রোত বয়ে যায়। শিশু আর বাড়িরা খুন হলো। শিশু বলতে এখানে কি বুঝিয়েছে? দেখো, শিশু আর বাড়িরা এই শব্দগুলোর মধ্যে দিয়ে বুঝতে পারবে যে এগুলো কিন্তু কবি রূপক অর্থে ব্যবহার করেছেন। শিশু হচ্ছে ভবিষ্যতের কথা বলা হয়েছে শিশু শব্দের দ্বারা, আর বাড়িরা বলতে বাড়ি শব্দের দ্বারা স্থাপত্যর কথা বলা হয়েছে। বলছে কি, শিশুরা মানে ভবিষ্যৎ যেমন তছনছ হয়েছে, স্থাপত্য যেমন ধ্বংস হয়েছে, কিন্তু সেই মেয়ে যে তার প্রিয়জনের অপেক্ষায় রয়েছে, যে তার যে মানুষটা তাকে ছেড়ে গেছে সেই মানুষটা ফিরে আসবে, সেই অপেক্ষার, সেই আশার কিন্তু মৃত্যু হয় না। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। বলছে কি এখানে, আমরা ভগবানকে ডাকি, আমরা ভগবানকে প্রার্থনা করি কেন? আমরা যখন কষ্টে থাকি, আমরা যখন কোনো সমস্যায় থাকি, তখন আমরা মনে করি যে ভগবান আমাদের সেই কষ্ট, সেই সমস্যা থেকে আমাদের সমাধানের রাস্তা বের করে দেবে। কিন্তু যুদ্ধের যে ভয়াবহতা সেই মন্দিরের ভগবানগুলোকেও টুকরো টুকরো করে ভেঙে ধ্বংস করে দিচ্ছে। ভগবানও যুদ্ধের কাছে অসহায় বোধ করছে। যুদ্ধের যে ভয়াবহ ধ্বংসলীলা যে কি ভয়ঙ্কর, সেই জিনিসটাই কবি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। দেখো, এখানে যে প্রিয় মানুষ সমস্ত কিছু ছেড়ে যখন সে গেছে, সেই মানুষের সেই সব জিনিসগুলোর কথা বলেছে যেগুলো তার শৈশব, তার অতীতে তার সাথে যুক্ত ছিল। সেই জিনিসগুলোকে কি বলছে, সব ভেঙে চুরমার হয়ে গেল, সব কিছু আগুনে ধ্বংস হয়ে গেল।
জল তরঙ্গ বলতে এখানে একটা বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে, যে বলছে সমস্ত কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল যুদ্ধের ফলে। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। দেখো, এখানে কিন্তু বলতে চাইছে যে সময় কিন্তু থেমে থাকে না, সময় বয়ে যাচ্ছে। বলছে যুদ্ধের ফলে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল। কাঠকয়লা বলতে কিন্তু আমরা বুঝি কি, যে কাঠকয়লা তৈরি হয় কি করে। আমরা ভূগোলেও পড়েছি যে কাঠকয়লা হচ্ছে একটা জীবাশ্ম জ্বালানি, মাটির মধ্যে চাপা পড়ে বহু বছর ধরে থেকে এই জীবাশ্ম জ্বালানি তৈরি হয়। তো সেটাই বলছে যে সময়টা, এর মাধ্যমে আমাদের একটা সময়, দীর্ঘ সময়ের কথা বলা হয়েছে, যে সেই সময় কিন্তু পার হয়ে যাচ্ছে, সেই সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এবং যুদ্ধের ফলে যে ধ্বংসলীলা হয়েছে সেই জিনিসগুলোও বোঝাচ্ছে কবি। এবং বলছে কি, রক্তের একটা কালো দাগ। দেখবে রক্তের রং লাল, কিন্তু রক্ত যখন অনেক পুরনো হয়ে যায় তার রং কিন্তু কালো হয়ে যায়। এই রক্তের কালো দাগের মধ্যে দিয়ে কিন্তু অনেকটা সময়ের কথা বলা হয়েছে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। বলছে সমস্ত কিছু কিন্তু সময়ের নিয়মে পার হয়ে যাচ্ছে, সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, কিন্তু যে মেয়েটি অপেক্ষায় আছে তার প্রিয়জনের, তার কাছে কিন্তু সময় থেমে রয়েছে। তার কাছে তার আশা, তার প্রিয়জন, তার আকাঙ্ক্ষা, যে প্রিয় মানুষ যার জন্য সে অপেক্ষা করছে, সে মানুষটা ফিরে আসবে। হয়তো সময়ের কালের নিয়মে যে মেয়েটি অপেক্ষায় রয়েছে সে হয়তো মারাও গেল, কিন্তু যে ইচ্ছা, যে ভালোবাসা, যে আশা, তার কিন্তু কোনোদিনও মৃত্যু হয় না। ভালোবাসা চিরন্তন থাকে, আশার মৃত্যু হয় না। সেই আশা বা স্বপ্নের কাছে সেই যে অনুভূতিটা কিন্তু থেমে থাকে, সময় কিন্তু সেখানে অতিক্রান্ত হয় না। তো অশোকী একজন কবিতার মধ্যে দিয়ে কবি আমাদের সেই জিনিসটাই বুঝিয়ে তোলার চেষ্টা করেছে, যে আমাদের আশা, আমাদের স্বপ্নের কিন্তু কোনোদিনও মৃত্যু হয় না। যতই ঝড় আসুক, যতই সমস্যা আসুক, যতই যুদ্ধ এসেছে, যাই এসেছে কিনা, সমস্ত কিছুই এসেছে, কিন্তু সেই অনুভূতি, সেই আশা, সেই স্বপ্নের কিন্তু কোনোদিনও মৃত্যু হয়নি। সেই জিনিসটাই কিন্তু সময়টা সেখানে থমকে থেকে গেছে, যে সেই প্রিয় মানুষটার জন্য সে অপেক্ষা করে রয়েছে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী অংশে আমি তোমাদের এই কবিতা থেকে বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেব। আর তোমাদের আমি বলবো যে দেখো, এখানে আমি বিভিন্ন লাইনে দাগ দিয়েছি। তোমরা যখন ভিডিও দেখবে তখন সেখান থেকে লাইনগুলো দাগ দিয়ে দিতে পারো। আর যদি পরবর্তী অংশটা আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেব, তো সেখান থেকেও তোমাদের আমি বলে দেবো। তো আপাতত এইটুকু। পরবর্তী অংশে আমি এর প্রশ্নগুলো দেব তোমাদের, আর আলোচনাও করে দেবো। ধন্যবাদ।